আজ অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ইন্দোনেশিয়ান মুভির গল্প নিয়ে হাজির হলাম। একজন মার তার 2 সন্তানের গল্প। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা খুব ভালো করেই জানেন ইন্দোনেশিয়ান মুভিগুলো কতটা হৃদয়স্পর্শী আর ধর্মীয় শিক্ষায় ভরপুর হয়। এই মুভিটিও তার ব্যতিক্রম নয়। তবে এখানে রয়েছে একটি পরিবারের সমাজের বিরুদ্ধে লড়াইয়ের গল্প, যে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার চোখ আটকে থাকবে আর গল্পের শেষ পরিণতি আপনার চোখের কোণে হয়তো পানি নিয়ে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। ইন্দোনেশিয়ার স্বপ্নের মতো এক সুন্দর গ্রাম। সেই গ্রামের মেঠো পথের মাঝ দিয়ে সাইকেলে করে যাচ্ছিল 2 ভাই বোন। ভাইয়ের নাম আনাস আর বোনের নাম মারিয়াম। মরিয়াম তার ভাই আনাসকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, তুই সবসময় এই পথ দিয়ে কেন যাস? অন্য পথ দিয়ে গেলে তো আমরা আরো তাড়াতাড়ি যেতে পারি। তখন ভাই আনাস উত্তর দেয়, এই পথটা আমাদের মায়ের অনেক প্রিয়। বাবার সাথে নাকি এখানে তার অনেক স্মৃতি রয়েছে। বোন জিজ্ঞেস করে, কেমন স্মৃতি? ভাই বলে, তোকে অন্য একদিন বলবো। দূরে কিছু দুষ্টু ছেলের দল খেলা করছিল। তাদের দেখে ভাই আনাস ভয় পায়। সে তার বোনকে সতর্ক করে, সামনে কিন্তু দুষ্টু ছেলের দল। এরই মধ্যে ওই বাচ্চাগুলোই 2 ভাই বোনকে তাড়া করে। বোন পেছনে বসে সাধ্যমতো চেষ্টা করছিল তাদের পিছু হটানোর। কিছুক্ষণ পর তারা সফল হয়। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই বাচ্চাগুলো তাদের সাথে এমন কেন করে? কারণ এই 2 ভাই বোন আপনার আমার মতো স্বাভাবিক মানুষ না, তারা অটিজমে আক্রান্ত। বলতে পারেন তারা বেশ সহজ সরল। আর এরপরে এই মুভির নাম লেখা ওঠে কাবুত সিমালাম, যার অর্থ হচ্ছে গতকালকের কুয়াশা। এই নামের গভীরতা অনেক, যেটা আপনারা পুরো মুভিটি দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে ঘটনা চলে আসে 18 বছর আগে এই 2 ভাই বোনের বাবা মায়ের গল্পে, যেখানে মরিয়ম আর আনাসের মায়ের নাম ছিল মাস্তুরা আর বাবার নাম ছিল জামাল। ব্যাকগ্রাউন্ড থেকে জামাল বলছিলেন, মাস্তুরা, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমরা দুজন সারা জীবন একসাথে পথ চলতে চাই। আল্লাহ আমাদের যত কঠিন পরীক্ষাই নিক না কেন, আমরা আল্লাহর উপর ভরসা করে একজন আরেকজনের হাত কখনোই ছাড়বো না। তারপরের দৃশ্যে দেখা যায় স্থানীয় একটি মসজিদে ইমাম সাহেব সহ কয়েকজনের উপস্থিতিতে তাদের বিয়ে হয়েছিল। আজ ছিল তাদের অনেক খুশির দিন। বিয়ের কাজ শেষে তারা স্মৃতিময় একটি ছবি তোলে। আর বিয়ের পরবর্তী গল্পটা মাস্তুরা আর জামালের জন্য খুব বেশি ভালো ছিল না, কারণ জামালদের পরিবার ছিল অনেক ধনী, মাস্তুরাদের পরিবার ছিল গরিব। তাই জামাল যখন মাস্তুরাকে বিয়ের কথা বাসায় বলে, তার বাবা মা সাথে সাথেই নাকচ করে দেয়। বিশেষ করে তার মা, সে মাস্তুরাকে অনেক অপমানও করে। জামালের মা রাগ করে সেখান থেকে উঠে যায়। তখন মাস্তুরা এসে তার হাত ধরে আর বলে, আমরা আপনাদের কাছে কিছু চাইতে আসিনি, জামালের এখানে কোনো দোষ নেই, জামাল শুধু আপনাদের দোয়া চায়। কিন্তু জামালের মা রাগ করেই সেখান থেকে চলে যান। জামালের বাবা এমন না, তিনি আবার জামালের উদ্দেশ্যে বলেন, যেটা হয়ে গিয়েছে সেটা আর ফেরত আসবে না, এখন বলো তোমাদের প্ল্যান কি? তখন জামাল উপরের দিকে তাকায়। আর পরের দৃশ্যে আমরা বুঝতে পারি জামাল আর মাস্তুরা বেছে নিয়েছিল গ্রামের জীবন। তারা ফিরে এসেছিল এই সবুজ শ্যামল গ্রামে। জামাল অনেক পরিশ্রম করত, মাস্তুরা তার জন্য খাবার নিয়ে আসতো। তাদের অনেক কষ্টের সংসারের মধ্যেও ভালোবাসার কোনো কমতি ছিল না। সুখী পরিবার বলতে যা বোঝায় সবটুকুই তাদের পরিবার জুড়ে ছিল। মাস্তুরা জামালকে মাঝে মাঝেই বলতো, এত কষ্ট কেন করো? জামাল হাসি মুখে বলে, আমরা তো এখন দুজন আছি, কিন্তু সবসময় তো এমন থাকবো না, আমাদের পরিবারে তো লোক বাড়বে, তাদের জন্য তো কিছু সেভিংস করতে হবে। বাচ্চা কাচ্চার কথা শুনে মাস্তুরা হেসে দেয়। আর এর পরের দৃশ্য চলে আসে একটি হসপিটালে। জামাল বাইরে দাঁড়িয়ে আছে, মাস্তুরা ভেতরে চেক আপের জন্য গিয়েছে। এরই মধ্যে জামালের এক ছোটবেলার বন্ধুর সাথে তার দেখা হয়। সে জামালকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? জামাল বলে, মাস্তুরাকে নিয়ে এসেছি, ওর বমি বমি ভাব। তার বন্ধু মজা করে বলে, আরে এটা তো ভালো খবর, এটা তো প্রেগনেন্সির লক্ষণ। জামাল বলে, কি বলিস? এর মধ্যে হসপিটাল থেকে মাস্তুরা বের হয়। জামাল খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, ডক্টর কি বলল? মাস্তুরা তখন মুস্কি হাসতে থাকে। তখন জামালের বন্ধু জামালকে বলে, আরে বোকা, তুই বুঝতে পারছিস না, মাস্তুরা প্রেগনেন্ট, তুই বাবা হতে চলেছিস। জামাল মাস্তুরাকে জিজ্ঞেস করে, এটা কি সত্য? মাস্তুরা মুস্কি হেসে সম্মতি দেয়। জামাল যে কি যে খুশি, সে চিৎকার করে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তার খুশি যেন কোনোভাবেই থামছে না। সে মাস্তুরাকে নিয়ে বাজারের পথ ধরে হাঁটছিল। সে যে কি থেকে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। একবার সে ফল কিনতে চায়, একবার খাবার দাবার। মাস্তুরা তাকে হাসতে হাসতে জিজ্ঞেস করে, প্রেগনেন্ট কে আমি না তুমি? জামাল বলে, তুমি, কিন্তু দায়িত্বটা বেশি আমার। আমি মুরব্বীদের বলতে শুনেছি এই সময় অনেক পুষ্টিকর খাবার খেতে হয়, তাহলে বাচ্চাও অনেক বুদ্ধিমান হয়। আর এখান থেকে ঘটনা চলে গিয়েছিল জামালদের বাড়িতে। জামালের বাবা জামালের মাকে বলছে, তোমার ছেলে আজ কল দিয়েছিল। জামালের মা তখন তাচ্ছিল্য করে বলে, কেন, টাকার প্রয়োজন নাকি মাস্তুরাকে ডিভোর্স দিবে? সংসারের ইচ্ছে শেষ হয়ে গিয়েছে। আমি বলেছিলাম অভাব যখন জানালা দিয়ে ঢুকবে তখন ভালোবাসার দরজা দিয়ে পালাবে। জামালের বাবা বলে, তুমি সবসময় এমন নেগেটিভলি কেন কথা বলো? মাস্তুরা প্রেগনেন্ট, আমরা দাদা দাদি হতে চলেছি।
জামালের মায়ের এই বিষয়ে তেমন কোনো আগ্রহ নেই, তিনি কথাটা অনেকটা ইগনোরই করে যান। আর এখান থেকে জামালকে দেখানো হয় সে একটি অন্ধকার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে আর মাস্তুরা বলে বলে চিৎকার করছিল। তখন পেছন থেকে একটি মাইক্রোবাস আসে আর তখনই জামালের ঘুমটা ভেঙে যায়, সে হাঁপাচ্ছে। আমরা বুঝতে পারি সে স্বপ্ন দেখছিল। মাস্তুরাও সেখানে আসে আর জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। জামাল কিছু বলে না, সে শুধু বলে তেমন কিছু না, স্বপ্ন দেখছিলাম। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। মরিয়ম আর আনাস দুই ভাই বোন স্থানীয় ছোট একটি ক্যাফেতে চাকরি করে। তারা সেখানে পৌঁছে যায়। ক্যাফের মালিকের নাম হচ্ছে আমিন সাহেব। তিনি দুই ভাই বোনকে দেখে খুবই বকাবকি শুরু করেন। তিনি জিজ্ঞেস করেন তোমাদের এত দেরি কেন হলো। আনাস ভাঙা ভাঙা গলায় বলে পথে সাইকেলটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আমিন সাহেব তখন সতর্ক করে দেন এর পরদিন লেট হলে তোমাদের বেতন থেকে টাকা কাটবো। তিনি আনাসকে ভেতরে যেতে বলেন। আনাস ভেতরে গেলে তিনি মরিয়মের সাথে খুব সুন্দর ব্যবহার করেন। আমরা বুঝতে পারি তার উদ্দেশ্য মোটেও ভালো না। মরিয়মও সেটা কিছুটা বুঝতে পারে, সে ইগনোর করে সেখান থেকে চলে যায়। দুজন কাস্টমার তখন ক্যাফেতে ছিল, তারা আনাসের সাথে বিল হিসেব করছিল। এরই মধ্যে মরিয়ম সেখানে আসে। মরিয়মকে দেখে কাস্টমার ছেলে দুটো অনেক টিস করতে থাকে। আনাস দ্রুত এসে তাদের টাকাগুলো বুঝিয়ে দেয় যাতে তারা দ্রুত এখান থেকে চলে যায়। এই দুই ভাই বোন স্বাভাবিক না হলেও ধীরে ধীরে এই পৃথিবীর অনেক বাস্তবতাই বুঝেছে। মরিয়ম বাসন কোসন পরিষ্কার করছিল, আনাসও কিছু থালা বাসন নিয়ে আসে। দুই ভাই বোন একসাথে পরিষ্কার করতে থাকে। মরিয়ম তার ভাইকে জিজ্ঞেস করে ভাইয়া তুই এত সুন্দর হিসেব নিকেশ কিভাবে করিস, আমাকে শেখাবি। আনাস বলে তোকে আগেই বলেছিলাম আমি যখন স্কুলে যেতাম তোকেও যেতে, কিন্তু তুই তো পড়াশোনা করলি না। মরিয়ম বলে ভাই আমার কাছে বোরিং লাগে। তারা দুজন কাজ করছিল, সাবান নিয়ে খেলছিল। তখন আমিন সাহেব সেখানে আসে আর দুজনকেই বকা দেয়, বলে এটা কাজ করার জায়গা, তোমাদের খেলার জায়গা না। তিনি ধমক দিয়ে আনাসকে ভেতরে যেতে বলেন। মরিয়ম তখনও সাবান নিয়ে খেলছিল। তখন তিনি মরিয়মকেও ঝাড়ি দেন, বলেন এটা তোমার বাসা না, এখানে সাবানটা আমাকে কিনতে হয়। এটা বলে আমিন সাহেব ভেতরে যান। মরিয়মের মনটা খারাপ হয়ে যায়। এভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে যায়। আজকের মতো এই দুই ভাই বোনের ছুটি, তারা দুজনও বেশ খুশি। আমিন সাহেবও সেখানে আসেন আর দুই ভাই বোনের উদ্দেশ্যে বলেন কাল থেকে যেন দেরি না হয়, কাল থেকে দেরি হলে কিন্তু বেতন কাটবো আর সেই টাকা দিয়ে তোমাদের বাসা পর্যন্ত রেল লাইন করে দিব। সহজ সরল এই দুই ভাই বোন রেল লাইনের কথা শুনে অনেক খুশি হয়। তারা দুজনে আবারও গ্রামের মেঠো পথ ধরে বাড়ি ফিরতে থাকে আর ব্যাকগ্রাউন্ড থেকে মরিয়ম আনাসকে প্রশ্ন করতে থাকে ভাইয়া ৯ কত হয়। আনাস বলে ৮১। তারপর মরিয়ম বলে ১০ কত। আনাস বলে ১০০। মরিয়ম বলে ভাইয়া তুই কি সত্য বলছিস। আনাস বলে মিথ্যে বললেও তো তুই ধরতে পারবি না। অন্যদিকে গ্রামের বাচ্চারা তখন রাস্তায় খেলছিল। তারা আবারও দুই ভাই বোনকে দেখতে পায়। সাথে সাথেই তারা পূর্বের মতো তাড়া করে। দুই ভাই বোন বাসায় ফিরে আসে, এটাই তাদের শান্তির ঠিকানা। মরিয়ম দৌড়ে উঠে একটি মাছের পাত্র বের করে যার মধ্যে একটি মাছ ছাড়া, যেটার নাম দিয়েছে সে নাগা। কিছুক্ষণের মধ্যে মরিয়ম আর আনাসের মাও বের হন, অর্থাৎ মাস্তুরা। তিনি প্রথমেই বলেন আসসালামু আলাইকুম আমার প্রিয় সন্তানরা, কেমন কাটলো তোমাদের দিন। দুজনেই চুপচাপ। মা মাস্তুরা জিজ্ঞেস করেন আমিন সাহেবকে বকাঝকা করেছে। আনাস বলে না। মরিয়ম বলে ও মিথ্যে বলছে মা, উনি আমাকে বকা দিয়েছেন। আনাস লজ্জা পেয়ে বলে মরিয়ম সাবান নিয়ে খেলছিল তাই বকা দিয়েছেন। মা এবার মেয়েকে বোঝান মা দেখো তোমরা ওখানে কাজ করতে যাও, উনি বেতন দেন, তোমরা এমন করলে তো উনি বেতন কেটে রাখবেন। মরিয়ম মন খারাপ করে বলে সরি মা। মা এবার দুই ভাই বোনকে তাড়া দেন, যাও এবার দুজন তাড়াতাড়ি গোসল করে নাও। মরিয়ম আর আনাস ঘরের মধ্যে ঢুকলে মার মাস্তুরার মনে পড়ে যায় যেভাবে আনাস আর মরিয়ম এই ক্যাফেতে চাকরি শুরু করেছিল। মাস্তুরা মূলত এই ক্যাফেতে কিছু সবজি সাপ্লাই দিত। ক্যাফের মালিক আমিন সাহেব তিনি মাস্তুরাকে বলেছিলেন তোমার বাচ্চা দুটোকে তো এখানে পাঠিয়ে দিতে পারো, আমার ছোট ক্যাফে, ওরা তো এখানে কাজ করতে পারতো। তখন মাস্তুরা তাকে বলেছিল দেখুন আপনি তো ভালো করেই জানেন ওরা আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক না। আমার ছেলেটা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, তাই হিসেব নিকেশ টুকিটাকি জানে, কিন্তু মরিয়ম তো মোটেও জানে না। আমিন সাহেব হাসি মুখে বলেছিল সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। দেখুন আমার তো ছোট ক্যাফে, তাই বেতন হয়তো খুব বেশি দিতে পারবো না। আর এভাবেই এখানে শুরু হয়েছিল আনাস আর মরিয়মের কর্মজীবন। আর সেই স্মৃতিচারণী এতক্ষণ মা মাস্তুরা করছিলেন। আনাস আর মরিয়মের জীবন এভাবেই কাটতে থাকে। তারা প্রত্যেকদিন ক্যাফেতে যেয়ে কাজ করে। মরিয়ম থালা বাসন পরিষ্কার করে। ভাই আনাস আমিন সাহেবের কুনজর বুঝতে পারেন, তাই সে সব সময় বোনকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আমিন সাহেব মাঝে মাঝে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যান। আর দুই বোন কাজ থেকে যখন বাসায় ফিরে আসে তাদের প্রত্যেক দিনের সন্ধ্যায় একটি কাজ, তা হচ্ছে তারা 3 জন মিলে একসাথে কোরআন তিলাওয়াত করবে। মা আর 2 সন্তান একসাথে সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করছিল। মরিয়ম একটু চুপচাপ। কিছুক্ষণ পর সে সেখান থেকে উঠে যায়। মা মাস্তুরা আর ছেলে আনাস তখনও কোরআন তিলাওয়াত করছিল। মা আনাসকে জিজ্ঞেস করেন মরিয়মের কি হয়েছে। আনাস মাকে বলে আমি দেখছি। আনাস ভেতরে আসে। মরিয়ম রিমোট দিয়ে টিভি দেখছিল, তার মনটা ভীষণ খারাপ।
আনাস এসে তাকে বকা দেয় আর টিভিটা অফ করে দিয়ে বলে, কোরআন পড়া এখনো শেষ হয়নি, মা তোকে এক্ষুনি ডাকছে। মরিয়ম মন খারাপ করে যে আবারও সেখানে বসে। মা এবার দুই ভাই বোনকে বলতে শুরু করে, বাবা আনাস আর মা মরিয়াম, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি তোমাদের যে বয়সে যেটা করার কথা না তোমরা সেটাও করছো। তোমরা ইনকাম করছো, আমাকে সাহায্য করছো, পরিবার চালাচ্ছ, কিন্তু মা আমি তোমাদের কাছে আসলেই লজ্জিত। তোমরা আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক না, সেটার জন্য নিজের কাছে অপরাধ মনে হয়। আনাস তখন ইশারায় তার বোনকে বলে, তোর জন্য মা কান্না করছে। মরিয়ম বলে, আমার জন্য কেন? সে তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি আমার উপর রাগ করেছো? মা অশ্রুভেজা চোখে মুখে হাসি নিয়ে বলেন, না মা, আমি তোদের উপর রাগ করিনি। তোরা হচ্ছিস আমার জন্য আল্লাহর তরফ থেকে সব থেকে বড় নেয়ামত, আমার জান্নাতি 2টো সন্তান। তোদের নিয়ে আমি অনেক গর্ব করি। কোরআন পড়া শেষে মরিয়ম তার রুমে ফিরে আসে। তার মনটা আজ এক অজানা কারণে ভীষণ খারাপ। সে তার মাছের সেই পাত্রটি নেয় আর খাটের এক কর্নারে রেখে আপন মনেই কথা বলতে থাকে। সে বলে, নাগা তোর আর আমার অবস্থা একই, তুইও একা, আমিও একা। এই গ্রামে কত বাচ্চা কাচ্চা, কিন্তু কেউ আমার সাথে বন্ধুত্ব করে না। আমার শুধু মা, ভাই আর তুই আছিস। মাঝে মাঝে ভীষণ একা লাগে। আল্লাহ কেন আমাদের এভাবে সৃষ্টি করলেন? কেউ আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না। পরদিন আনাস ক্যাফেতে কাজ করছিল। আমি সব চিৎকার করে মরিয়মকে ডাক দেয়, বলে তোমার ভাইকে একটু সাহায্য করো। মরিয়মও দৌড়ে আসে। দুই ভাই বোন টেবিল পরিষ্কার করছিল। মরিয়মের অভ্যাস তো জানেনি। সে তখনও ভাইয়ের সাথে মজা করছিল, কিন্তু হঠাৎই তার হাত ফসকে একটি গ্লাস পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেটি ভেঙে যায়। আমিন সাহেব তো চিৎকার করে ওঠেন, বলেন, হায় আল্লাহ, এটা তোমরা কি করেছো? আর কতবার তোমাদের সতর্ক করব? তোমরা জানো এই গ্লাসের দাম কত? তোমাদের বেতন থেকে কেটে রাখবো। ভাই আনাস কাচের টুকরোগুলো পরিষ্কার করছিল। তখন পেছনে আমরা আরেকটি ছেলেকে দেখতে পাই। সে এসে আমিন সাহেবকে ডাক দেয় আর তার হাতে টাকা দিয়ে বলেন, এটা গ্লাসের ক্ষতিপূরণ। আমিন সাহেব চিৎকার করে বলে, রেজওয়ান তুমি কখন এসেছো? আমরা বুঝতে পারি ছেলেটির নাম রেজওয়ান। সে বলে, এই তো আজই আসলাম আর সরাসরি আপনার ক্যাফেতে। আমিন সাহেব বলে, টাকা দেওয়ার দরকার নেই, ওরা তো একটু অটিস্টিক, তাই ওদের সবকিছু ধমক দিয়ে বোঝাতে হয়। রেজওয়ান বলে, টাকাটা রাখুন, এটা দিয়ে 1 সেট গ্লাস হয়ে যাবে, ভবিষ্যতেও তো ওরা ভাঙতে পারে। এদিকে দুই ভাই বোন ফ্লোর পরিষ্কার করায় ব্যস্ত। তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা দুজনে খুবই লজ্জা পেয়েছে। তারা পরিষ্কার করে দ্রুত সেখান থেকে সরে যায়। রেজওয়ান মরিয়মের দিকে তাকায়। মরিয়মও ভেতরে যেয়ে উকি দিয়ে রেজওয়ানকে দেখতে থাকে, কারণ রেজওয়ানের ব্যবহার তার কাছে খুবই ভালো লেগেছে। আনাস বুঝতে পারে সে তার বোনকে ধমক দেয়, কিন্তু মরিয়ম তারপরেও উকি দিয়ে দেখতে থাকে। অন্য দৃশ্যে মা মাস্তরাকে দেখানো হয় তিনি সেই পথ দিয়ে হাঁটছেন যেখানে রয়েছে তার হাজবেন্ড জামালের সাথে অনেক স্মৃতি। তিনি প্রত্যেক কদমে তার হাজবেন্ডকে অনুভব করছিলেন। তাদের কাটানো পুরনো দিনের সেই স্মৃতিগুলো চারণ করছিলেন আর সেগুলোকে মনে করে মুস্কি হাসছিলেন। সেই ভালোবাসার স্মৃতিগুলো নিয়েই তিনি এখনো বেঁচে আছেন। এখান থেকে দৃশ্য চলে আসে ক্যাফেতে। আজ কাজ করতে করতে দুই ভাই বোনের একটু লেট হয়ে গিয়েছে। বিকেল গড়িয়ে গোধূলি নেমে এসেছে। মরিয়ম আর আনাস আমিন সাহেবের কাছ থেকে বিদায় নিচ্ছে। মরিয়ম হাত নেড়ে বিদায় নেয়। আমিন সাহেবের ভালো লাগে। সে মনে মনে চিন্তা করে, আমার ওয়াইফ মারা গিয়েছে অনেক বছর, আর মরিয়মও দেখতে খুব সুন্দর, শুধু একটু প্রতিবন্ধী, কিন্তু এমন একটা মেয়ে আমার জীবনসঙ্গী হলে তো ভালোই হয়। সেগুলো মনে মনে চিন্তা করছিল। এদিকে দুই ভাই বোন আজ অন্য পথ দিয়ে বাসায় ফিরছে, যাতে গ্রামের দুষ্ট ছেলেগুলো তাদের ডিস্টার্ব না করতে পারে। বোন মরিয়ম জিজ্ঞেস করে, ভাই এটা কোন পথ? ভাই বলে, এটা নতুন একটি রাস্তা। তারা একটি ছোট ব্রিজের উপর এসে থামে। মরিয়ম তো নদী দেখে খুবই খুশি। সে তার ভাইকে বলতে থাকে, ভাইয়া দেখো কত সুন্দর নদী, চলো আমরা গোসল করি। ভাই আনাস খুবই ভয় পাচ্ছে। আর অন্য দৃশ্যে দেখা যায় মা মাস্তুরা পথ দিয়ে হাঁটছিলেন। তার পেছনে একটি লাল গাড়ি এসে হর্ন দেয়। গাড়িটি তার পেছনেই থামে আর তার ভেতর থেকে বের হয় রেজওয়ান নামে সেই ছেলেটি। সে মাস্তুর আন্টি বলে সালাম দেয়। আমরা বুঝতে পারি রেজওয়ান তাদের পূর্ব পরিচিত, সেই গ্রামেরই সন্তান। এদিকে দুই ভাই বোন নদীর পানিতে নেমে গোসল করছিল। ভাই অনাস অনেক ভয় পাচ্ছে। মরিয়ম তাকে পানি ছেটাচ্ছিল। মরিয়মের তো হিতাহিত জ্ঞান ওইভাবে নেই। আর স্পেশাল বাচ্চারা কেমন হয় আপনারা জানেনই, তাদের অনেক ধরনের সমস্যা থাকে। আনাস শীতে কাঁপছিল। তখন সেই পথ দিয়ে রেজওয়ানের গাড়ি যাচ্ছিল। মা মাস্তুরা সাইকেল দেখে বুঝতে পারেন। তিনি সাথে সাথে গাড়ি থেকে নামেন আর আনাসের এই অবস্থা দেখে চিৎকার করে ওঠেন, বলেন, হায় আল্লাহ, এ কি অবস্থা! তিনি দুই ভাই বোনকে উপরে উঠে আসার নির্দেশ দেন। রেজওয়ানও চিন্তার চোখে তাদের দিকে হাত বাড়ায়। দৃশ্য চলে আসে আনাসদের বাড়িতে। সে বেশ অসুস্থ, তার ঠান্ডা লেগে জ্বর উঠে গিয়েছে। মা এসে তার পাশে বসেন। আনাস তার মার কাছে ক্ষমা চায়, বলে, মা আমি এমনটা আর কখনো করব না, আমার ভুল হয়ে গিয়েছে। মা বলেন, তুমি এখন চুপচাপ শুয়ে থাকো, আমি রাগ করিনি,
কিন্তু তোমাদের অসুস্থ দেখলে আমার কষ্ট হয়। মাকে না বলে এমন কখনো আর নদীতে গোসল করবে না। আনাস জ্বরে কাঁপছিল। মা বেশ কিছুক্ষণ তার পাশে বসে থাকেন। অন্যদিকে মরিয়মকে দেখানো হয় সে তার রুমে ফিরে এসেছে। সে আজ রেজওয়ানকে নিয়ে অনেক ভাবছে। রেজওয়ানকে তার কাছে খুব ভালো মনে হয়েছে। স্পেশাল চাইল্ড হলে কি হবে, অনুভূতি তো তারও আছে। কেউ তাদের সাথে ভালো ব্যবহার করলে তাদেরও ভালো লাগে। এই সব কিছু ভেবে আজ তার মনটা ভীষণ ভালো। পরদিন সকাল হয়। আজ দুই ভাই বোন ক্যাফেতে যায়নি, তাই আমিন সাহেব মা মাস্তুরাকে কল করেন। সালাম দিয়ে বলেন, মরিয়ম আর আনাসের কি অবস্থা? মা মাস্তুরা তখন খুলে বলেন, ওরা গতকাল নদীতে গোসল করেছিল। আনাস অনেক অসুস্থ। আমিন সাহেব শুনে খুবই অবাক হন। তিনি মাস্তুরাকে সান্ত্বনা দেন আর বলেন, ঠিক আছে, আমি যেভাবে পারি এদিকটা ম্যানেজ করে নিচ্ছি, আপনি আনাসকে রেস্ট নিতে বলুন। মা মাস্তুরা সালাম দিয়ে ফোনটি রেখে দেয়। তিনিও বেশ চিন্তিত। এদিকে আমিন সাহেব আজ একা ক্যাফে চালাতে যেয়ে হিমশিম খাচ্ছেন। এই সবকিছু তো আসলে আনাস আর মরিয়মই ম্যানেজ করত। তিনি আজ এই দুই ভাই বোনের অভাব অনুভব করছেন। আনাস জ্বরে শুয়ে আছে, মরিয়ম তার পেছনে বসেই খেলছিল। মা মাস্তুরা সেখানে আসেন। দূর থেকে তিনি তার দুই সন্তানকে দেখছেন আর তার মনে পড়েছে অতীতের কিছু কথা। যখন এই দুই ভাই বোনের জন্ম হয়েছিল, এরা দুজনে মূলত যমজ দুই ভাই বোন। বাবা জামাল তখন একটি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। আগামীকাল তার ইন্টারভিউ ছিল। মাস্তুরা এসে তাকে জিজ্ঞেস করেছিল, তুমি একটা জিনিস খেয়াল করেছো, আমাদের বাচ্চাদের বয়স প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু ওরা তো আর 5টা 2 বছরের বাচ্চার মতো ব্যবহার করছে না। ওদের মধ্যে তুমি কিছু কমতি লক্ষ্য করেছো? বাবা জামাল তখন উত্তর দেন, দেখো, সব ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক নাও হয়, যদি ওদের কোনো সমস্যাও থেকে থাকে, তাহলে সেটা মনে করো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ ওইসব বান্দাদের বেশি পরীক্ষা নেন যাদেরকে তিনি বেশি ভালোবাসেন। যাই হয়ে যাক না কেন, ওরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তাই আমাদের জন্য হতাশার কিছুই নেই, যা হবে ভালোর জন্যই হবে। মা মাস্তুরাও আশ্বস্ত হন। তিনিও বলেন, ঠিকই বলেছ, দুনিয়াটা তো পরীক্ষারই জায়গা, এগুলো নিয়ে ভেবে লাভ নেই। এখন বলো, কাল ইন্টারভিউ কখন? জামাল সাহেব বলেন, সকালেই বের হব। মাস্তুরা 2 হাত তোলে আর আল্লাহর দরবারে দোয়া করে যেন তার স্বামীর চাকরিটা হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন ছিল জামাল সাহেবের ইন্টারভিউ। তিনি ইন্টারভিউ দিতে এসেছেন। ইন্টারভিউ শেষ হয় আর জামাল সাহেবের মুখটা দেখেই বোঝা যাচ্ছিল তার ইন্টারভিউটা বেশ ভালো হয়েছে। তিনি খুবই আশাবাদী। তিনি খুশি মনে তার স্কুটির কাছে আসেন। অন্যদিকে মাস্তুরাকেও দেখানো হয় তার মনটা আজ ভীষণ খারাপ। কেন তা সে নিজেও জানে না। সে আনমনেই কাজ করছিল। এদিকে জামাল তার স্কুটি নিয়ে খুশি মনে বেরিয়ে পড়ে। সে গ্রামে ফিরছিল। এদিকে কাজের এক পর্যায়ে মাস্তুরার মাথা ঘুরতে থাকে। ধীরে ধীরে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। অন্যদিকে আমরা দেখতে পাই একটি বড় রাস্তার পাশ থেকে ছোট একটি পথ দিয়ে একটি গাড়ি বেরিয়ে আসে আর আমরা বুঝতে পারি জামাল সাহেবের সাথে সেই গাড়ির ধাক্কা লাগে। এদিকে মাস্তুরাও সেন্সলেস হয়ে গিয়েছে। তখন ব্যাকগ্রাউন্ড থেকে একজন ডক্টর বলে, আপনার ভাগ্য ভালো, আপনি নরম মাটির উপর পড়েছিলেন। কিন্তু মাস্তুরা বারবারই জিজ্ঞেস করছে, আমার হাজবেন্ড কোথায়? ডক্টর তাকে ভারাক্রান্ত মন নিয়ে বলেন, দেখুন, আল্লাহর তরফ থেকে মাঝে মাঝে অনেক বড় পরীক্ষা আসে। আপনাকে বলতে কষ্ট হচ্ছে, আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। মাস্তুরা ব্যাকগ্রাউন্ড থেকে চিৎকার করে উঠেছিল। ডক্টর তাকে বলেছিল, দেখুন, আল্লাহ আমাদের অনেকভাবেই পরীক্ষা করে। কখনো কখনো সেটা আমাদের প্রিয় জিনিস কেড়ে নিয়ে। ভেঙে পড়বেন না। ঘটনা বর্তমানে চলে আসে। এতক্ষণ 2 সন্তানের দিকেই তাকিয়েছিলেন আর এগুলোই এতক্ষণ ভাবলেন। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন মা মাস্তুরা মরিয়মকে নিয়ে ক্যাফেতে এসেছেন। আমিন সাহেব তাদের স্বাগতম জানায় আর জিজ্ঞেস করে আনাস আসেনি। মা মাস্তুরা বলেন, আনাসের শরীরটা এখনো ভালো হয়নি, ও 2-1 দিন পর থেকেই আসবে। আজ মরিয়ম কাজ করুক। আমিন সাহেব বলে, কোনো ব্যাপার না। তিনি মরিয়মকে বলেন, তুমি তো জানো আনাস কি কাজ করতো, তুমি যে খাবারগুলো একটু রেডি করো, রান্না আমিই করে নিব। মাও মরিয়মকে নির্দেশ দেন ভেতরে যাওয়ার। আমিন সাহেব মাস্তুরের সাথে গল্প করতে থাকেন। মাস্তুর আমিন সাহেবকে বলেন, আমি আবার এসে বিকেলে ওকে নিয়ে যাব। আমিন সাহেব বলে, কোনো দরকার নেই, আপনি আনাসের খেয়াল রাখুন, কাজ শেষে আমি ওকে পৌঁছে দিয়ে আসবো। মাস্তুরা বলেন, আপনার তো কষ্ট হয়ে যাবে। আমিন সাহেব বলেন, ওটা ব্যাপার না, আমি ম্যানেজ করে নিব। পরের দৃশ্যেই দেখা যায় প্রতিদিনের মতো আজও রেজওয়ান খাবার খেতে এসেছে এই রেস্টুরেন্টে। সে মূলত মরিয়মকে দেখতে আসে, কিন্তু আজ ওয়েটারের জায়গায় মরিয়মকে দেখে সে খুবই অবাক হয়। সে মরিয়মকে বসতে বলে। মরিয়ম তো কিভাবে কথা বলে আপনারা জানেনই। সে ভাঙা ভাঙা গলায় বলে, এখানে বসবো? রেজওয়ান বলে, হ্যাঁ। মরিয়ম চারপাশে তাকায় আর ভয়ে ভয়ে বলে, না, এখন আমি কাজ করছি, আমি বসতে পারবো না। রেজওয়ান তখন তাকে অনুরোধ করে, তাহলে কাজ শেষে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই, তাতে কি তোমার কোনো সমস্যা হবে? মরিয়ম মুস্কি হাসি দেয়। আমরা বুঝতে পারি মরিয়ম রাজি হয়েছে। সারাদিনের কাজ শেষ হয়। বিকেল হয়ে গিয়েছে। ক্যাফেও বন্ধ। আমিন সাহেব মরিয়মের জন্য অপেক্ষা করছেন। মরিয়মও বের হয় ঠিকই, কিন্তু সে আমিন সাহেবের স্কুটিতে ওঠে না।
সে সরাসরি যে রেজওয়ানের গাড়িতে ওঠে। আমিন সাহেব কিছুই বুঝতে পারছেন না। রেজওয়ান তাকে সালাম দেয় আর দুজনেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর পরের দৃশ্যেই দেখা যায় মরিয়ম বাসার মধ্যে বেশ খুশি। সে গুনগুন করে গান গাইছে। মা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ এত খুশি কেন? আমিন সাহেবের সাথে আসার সময় কিছু হয়েছে? কিছু কিনে দিয়েছে তোকে? মরিয়ম বলে, না মা, আমি তো স্কুটিতে আসিনি, আমি গাড়িতে এসেছি। রেজওয়ান আমাকে পৌঁছে দিয়েছে। মরিয়ম আপন মনেই ভাঙা ভাঙা গলায় বক বক করছে। মা, রেজওয়ান আমাকে প্রমিসও করেছে কালও আমাকে ক্যাফেতে পৌঁছে দিবে, আবার নিয়েও আসবে। মা, আমি কি তার সাথে যেতে পারি? মাস্তুরা মেয়ের মুখের উপর না করেন না, তিনি মাথা নেড়ে অনুমতি দেন। আর রেজওয়ানও তো তাদের আসলে পূর্ব পরিচিত। পরদিন সকাল হয়। মরিয়ম আজ আগের থেকে অনেক সুন্দর করে সাজছে। সে তো একজন মেয়ে মানুষ, সাজাও তার অনেক পছন্দের। আর আমরা বুঝতে পারি মনে মনে সে রেজওয়ানকে পছন্দও করেছে। আর সত্যি বলতে এই প্রথম তার সাথে কেউ বন্ধুত্ব করলো। সে খুব সুন্দর সেজেগুজে তার মাছটি নিয়ে বসে আছে। তাকেও আজ সাথে করে নিয়ে যাবে সে বারবার পথের দিকে তাকাচ্ছে। আর সময় মতো গাড়িও চলে আসে। মা মাস্তুরা দূর থেকে সবকিছু দেখছেন আর বুঝছেনও। মরিয়ম খুশি মনে গাড়িতে উঠে যায়। আজ রেস্টুরেন্টে মরিয়মকে রেজওয়ানও হেল্প করছে। তার সকল কাজ অলমোস্ট রেজওয়ানই করে দিচ্ছে। তাদের সারাদিনের কাজ শেষ হয়। এরপর রেজওয়ান মরিয়মকে নিয়ে আসে পাশের শহরে। সেখানে অনেক ভালো ভালো ক্যাফে, একটি পেস্ট্রি শপে ঢোকে তারা। সেখানে ঢুকে মরিয়ম বেশ খুশি। এই প্রথম সে এমন কোনো দোকানে আসলো। সে কোনটা খাবে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে আমরা ভাই আনাসকে দেখতে পাই। সে এখন বেশ সুস্থ। সে তার সাইকেলটাকে প্রস্তুত করছে আগামীকালকের জন্য। রেজওয়ান মরিয়মের পছন্দের পেস্ট্রি নিয়ে আসে। মরিয়ম খুশি মনে খেয়েই যাচ্ছে। চারপাশে তাকানোর তার কোনো সময় নেই। আর রেজওয়ান তাকে বলছে, আমার ছুটি প্রায় শেষ, কয়েকদিন পরেই আবার সিঙ্গাপুরে ফিরে যাব। তবে এবারের ছুটিটা ছিল আমার জন্য বেস্ট, কারণ তোমার সাথে আমার পরিচয় হয়েছে, তোমার সঙ্গ পেয়েছি, আমার সারা জীবন মনে থাকবে। মরিয়ম তো আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো না। সেই কথার গভীরতাগুলো বুঝতে পারে না, কিন্তু সে যে খুশি এটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয়। রাত হয়ে গিয়েছে অনেক। রেজওয়ানের গাড়ি এসে মরিয়মদের বাসার সামনে থামে। মরিয়ম ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। রেজওয়ান তাকে খুব ধীর গলায় ডাক দেয়। মরিয়ম লাফ দিয়ে ওঠে। সে রেজওয়ানকে জিজ্ঞেস করে, কয়টা বাজে? আমরা অনেক দেরি করে ফেলেছি তাই না? মা নিশ্চয়ই চিন্তা করছেন। ভেতরে অনেক ঠান্ডা ছিল। সে এসি অফ করতে বলে। রেজওয়ান সবকিছুই করে আর বলে, আমি তোমাকে বাসা পর্যন্ত আগিয়ে দিয়ে আসি। মরিয়ম বলে, কোনো দরকার নেই। সে দরজা খুলে বেরিয়ে যায়। গাড়ির দরজা যে আবারও আটকাতে হয় সেই জ্ঞানটাও মরিয়মের মধ্যে নেই। রেজওয়ান আফসোস করে, তারপর চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা আনাসকে দেখতে পাই। সে এশার নামাজ পড়ে উঠেছে। মরিয়ম খুব ধীর পায়ে বাসার মধ্যে প্রবেশ করে। আনাসকে দেখেই সে থমকে যায়। আনাস জিজ্ঞেস করে, তোর এত লেট কেন হলো? মরিয়ম তার মিথ্যে বলতে পারে না। সে সব সত্যটাই বলে দেয় যে সে কাজ শেষে রেজওয়ানের সাথে পাশের টাউনে গিয়েছিল। সেখানে তারা রাতের খাবারও একসাথে খেয়েছে, এই জন্যই লেট হয়ে গিয়েছে। আনাস তাকে বকাবকি করছিল। তিনি এবার মরিয়মকে জিজ্ঞেস করেন, তোমার এত লেট কেন হলো? মরিয়ম ভয় পাচ্ছে। তারপর সে তার মাকেও খুলে বলে। তখন তার মা তাকে বুঝিয়ে বলে, দেখো মা, তোমাকে আগে কতবার বলেছি যদি অন্য কোথাও যাও আমাকে বলে যাবে, না হলে আমার টেনশন হয়। মরিয়ম তার মাকে সরি বলে। তারপর চুপচাপ সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে আসে রেজওয়ানের বাসায়। ইনি হচ্ছেন রেজওয়ানের মা। তিনিও রেজওয়ানকে বলে, প্রত্যেকদিন এমন লেট করে বাড়ি আসিস কেন? মাত্র তো কয়েকটি দিনের জন্য ছুটিতে এসেছিস, মাকে তো একটু সাহায্য করতে পারিস। রেজওয়ান বলে, মা, আমার ছুটি তো এবারও শেষ, তাই একটু বন্ধুদের সাথে হ্যাং আউট করছিলাম। সিঙ্গাপুরে তো এত সময় পাই না মা। মা বলেন, তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। রেজওয়ান খুশি মনে উঠে যায়। মা মাস্তুরা নামাজ শেষে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ যেন তার সন্তান দুটোকে সবসময় রক্ষা করে, সকল বালা মুসিবত থেকে যেন মুক্ত রাখে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা আনাস তার বোনের জন্য অপেক্ষা করছে সাইকেল নিয়ে, কিন্তু মরিয়ম কোনোভাবেই যাবে না। সে চুপচাপই বসে আছে। সে রেজওয়ানের অপেক্ষা করছে, আর সেটা সে আনাসকেও বলে, কারণ গতকাল রাতে রেজওয়ান তাকে প্রমিস করেছে আজ অবশ্যই তাকে নিতে আসবে। আনাস বিরক্ত হচ্ছিল। এ সময় মা মাস্তুরা বের হন আর জিজ্ঞেস করেন, তোমরা এখনো যাওনি? তখন মরিয়ম তাকেও বলে যে রেজওয়ান আমাকে নিতে আসবে, সে আমাকে প্রমিস করেছিল। তখন মা বলেন, আমি রেজওয়ানের মাকে কল দিয়েছিলাম, বলেছি তোমরা দুই ভাই বোন একসাথে চলে যাবে, রেজওয়ানের আসার দরকার নেই। মরিয়ম বলে, মা, তুমি আমাকে ওয়াদা করছো? মা বলেন, হ্যাঁ, আমি রেজওয়ানের মাকে কল দিয়ে বলেছি। মরিয়ম চুপচাপ তার ভাইয়ের সাইকেলে উঠে যায়। দুই ভাই বোন প্রতিদিনের মতো করেই রওনা হয়। কিছুটা যাবার পর আমরা পেছনে দেখতে পাই রেজওয়ানের গাড়ি। সে বারবারই হর্ন দিচ্ছে। মরিয়ম তো মহা খুশি। আনাস সাইকেল থামায়। রেজওয়ান গাড়ি থেকে বের হয়। প্রথমে সে আনাসের খোঁজ খবর নেয়, কিন্তু আনাস তাকে সরাসরি বলে দেয়, মরিয়ম আপনার সাথে যাবে না, আপনি চলে যান।
তখন রেজওয়ান বলে, আসলে আমি আগামীকাল চলে যাব, তাই তোমাকে একটু অনুরোধ করি, আজ সন্ধ্যায় কাজের পরে একটু মরিয়মকে নিয়ে আমি পাশের শহরে যাব। তখন মরিয়মও তার ভাইকে অনুরোধ করতে থাকে, প্লিজ প্লিজ বলে। আনাস বলে, আমি পারবো না, মায়ের অনুমতি ছাড়া আমি কোথাও যেতে দিব না। তখন রেজওয়ান বুঝিয়ে বলে, কেমন হয় আমি সরাসরি আন্টির কাছ থেকে অনুমতি নিয়ে আসি, আর এখন তো বাইরে অনেক গরম, মরিয়ম ক্যাফে পর্যন্ত আমার গাড়িতেই যাক। মরিয়মও ভাইয়ের কাছে খুব আবদার করে। আনাস চুপচাপ দাঁড়িয়ে থাকে। মরিয়ম যে রেজওয়ানের গাড়িতে ওঠে, তারা দুজন সেখান থেকে চলে যায়। আনাস তখনও দাঁড়িয়ে ছিল। দৃশ্য পরিবর্তন হয়, রাত হয়ে গিয়েছে। আনাস বাসায় ফিরে আসে, তখন তার মা কুরআন তেলাওয়াত করছিল। আনাসকে দেখে সে জিজ্ঞেস করে, মরিয়ম কোথায়? আনাস খুলে বলে, ও রেজওয়ানের সাথে একটু শহরে ঘুরতে গিয়েছে। মা কিছুটা রেগে যান, বলেন ওকে যাওয়ার পারমিশন কে দিল? বোন বেশি বকা খাবে, তাই আর সে বেশি কিছু খুলে বলেনি। এদিকে মরিয়ম আর রেজওয়ানকে দেখানো হয় তারা গ্রামেরই একটি রিসোর্টে এসেছে। মরিয়ম রেজওয়ানকে বলছে, অনেক রাত হয়ে গিয়েছে, আমাকে এখন বাসায় দিয়ে আসুন। রেজওয়ান বুঝিয়ে বলে, ওই দেখো আমার বন্ধুরা, আমি চলে যাব দেখে একটি পার্টি দিয়েছে, কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চলে যাব, অল্প কিছু খাওয়া দাওয়া করে। মরিয়ম বলে, দেখুন আমি মানুষের সাথে মিশতে পারি না, মানুষ দেখলেও ভয় লাগে। রেজওয়ান তাকে অনেক বুঝায়, আর বুঝিয়ে শুনিয়ে সে পার্টিতে নিয়ে যায়। রেজওয়ানের বন্ধুরা অনেক স্মার্ট, তারা গান গাচ্ছিল, কেউ বারবিকিউ বানাচ্ছিল। মরিয়ম যে দূরে চুপচাপ এক কর্নারে বসে, তার প্রচন্ড ঠান্ডা লাগছিল। রেজওয়ান সেটা বুঝতে পারে, সে তার জ্যাকেটটি খুলে মরিয়মকে দেয়। মরিয়ম তখন তাকে অনুরোধ করে, দেখুন অনেক রাত হয়ে গিয়েছে, মা আমার জন্য অনেক চিন্তা করবে, আর এই টাইমে তো আমি ঘুমিয়েই যাই, আমার অলরেডি অনেক ঘুম পেয়েছে। রেজওয়ান বলে, বেশি সময় নিব না, তোমার বেশি ঘুম পেলে তুমি যে গাড়িতে ঘুমাও, আমি কাজ শেষ করেই চলে আসছি। মরিয়ম তাই করে, সে একা একাই গাড়ির কাছে যায়। প্রথমে সে গাড়ির সামনের সিটে বসে, কিন্তু তার ঘুম এতটাই পাচ্ছিল সে গাড়ি থেকে বের হয়, আর যে পেছনে লম্বালম্বি শুয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ পার হয়, পার্টি চলতে থাকে। গভীর রাত হয়ে গিয়েছে। রেজওয়ান গাড়ির কাছে ফিরে আসে। সে জানালার কাছের বাইরে থেকে মরিয়মকে দেখছিল, আর আমরা রেজওয়ানের মুখ দেখেই বুঝতে পারি তার মনে অন্য কিছু একটা ঘুরছে, যেটা মোটেও ভালো না। সে গাড়ির মধ্যে প্রবেশ করে আর মরিয়মের দিকে তাকায়। তারপর গাড়ির বাইরে থেকে আমরা মরিয়মের চিৎকার শুনতে পাই। সে শুধু রেজওয়ানকে বলছিল, আপনি কিভাবে খারাপ মানুষ হয়ে গেলেন। আর এখান থেকে দৃশ্য চলে আসে মরিয়মের মায়ের কাছে। মায়ের মন কেমন যেন ছটফট করছে। তিনি মেয়ের অপেক্ষায় বসে আছেন। কিছুক্ষণ পর তিনি বাইরে গাড়ি থামার শব্দ শুনতে পান। সাথে সাথে যে মা দরজা খুলে দেন। মরিয়ম দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল এই মরিয়ম সেই মরিয়ম না। সে মাকে সালাম দিয়ে চুপচাপ ভেতরে ঢুকে যায়। মা নিচে নেমে আসেন। রেজওয়ান গাড়ি ঘোরাচ্ছিল। তিনি রেজওয়ানকে জিজ্ঞেস করেন, এতক্ষণ কোথায় ছিলে? রেজওয়ান তাকে সবকিছু খুলে বলে। তখন মা বলেন, তুমি কি আমার পারমিশন নিয়েছো? দেখো, একজন মুসলিম পরিবারের মেয়ে, ওর তো সাধারণ জ্ঞান কম, কিন্তু তোমার তো না। এত রাত পর্যন্ত কি কোনো মেয়ে বাইরে থাকতে পারে? রেজওয়ান লজ্জা পাচ্ছে। মা মাস্তুরা বলেন, তোমার মা কি বিষয়টা জানে? রেজওয়ান তাকে আশ্বস্ত করে, মা সবই জানে যে আমি ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, আর আন্টি আমি আগামীকাল সিঙ্গাপুর চলে যাব, আপনি আমার জন্য দোয়া করবেন। এটা বলে সে সালাম দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মরিয়ম এসে রুমের দরজা বন্ধ করে কাঁদছিল। সে তার জামা ধরে ধরে দেখছে। তার সাথে কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা কোনোভাবেই তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা মরিয়ম রেজওয়ানদের বাসায় চলে যায়, আর সে রেজওয়ানের নাম ধরে রাখতে থাকে। কিছুক্ষণের মধ্যে রেজওয়ানের মা বের হন। তিনি তো মরিয়মকে চেনেন। জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন এসেছো? মরিয়ম জিজ্ঞেস করে, রেজওয়ান কোথায়? মা উত্তর দেন, ও তো আজ সকালেই সিঙ্গাপুর চলে গিয়েছে। এ কথা শুনে মরিয়মের মাথায় যেন আরো আকাশ ভেঙে পড়ে। তার হাত পা কাঁপছে। রেজওয়ানের মা কিছুই বুঝতে পারছেন না। মরিয়ম সেখান থেকে চুপচাপ চলে যায়। আজ মরিয়ম কাজে এসেও একদম চুপচাপ। ভাই আনাস একা একাই কাজ করছিল। মরিয়ম এক কর্নারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আনাস বুঝতে পারছে মরিয়মের মনটা খারাপ, কিন্তু কারণটা সে কিছুই জানে না। সে মরিয়মকে যে জিজ্ঞেস করে, কিন্তু মরিয়ম কোনো উত্তর দেয় না। এভাবে দিন কাটতে থাকে। দেখতে দেখতে কয়েক মাসও কেটে যায়। একদিন সকালবেলা মরিয়মের শরীরটা বেশ খারাপ হয়ে যায়। সে বারবারই বমি করছিল। মা এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে? মরিয়ম বলে, মা শরীরটা ভালো লাগছে না। মা বলেন, দ্রুত চলো ক্লিনিকে যাই। মরিয়ম শুধু জিজ্ঞেস করে, মা রেজওয়ান কবে আসবে? মা বলেন, রেজওয়ানের আসার কি সম্পর্ক? আর তুমি বারবারই এটা কেন জিজ্ঞেস করো? মরিয়ম কোনো কথাই বলে না। মা বলেন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পরের দৃশ্য চলে আসে ক্লিনিকে। মরিয়ম রুম থেকে বের হয়। ভেতরে তার মা ডক্টরের সাথে কথা বলছিলেন। মরিয়ম সামনে এসে চুপচাপ বসে। আর তখন ডক্টর মরিয়মের মাকে বলে, রিপোর্ট দেখে যেটা বুঝলাম, মরিয়ম 2 সপ্তাহের প্রেগনেন্ট। এটা শুনে তো মায়ের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, ডক্টর আপনি এটা কি বলছেন?
আপনি রিপোর্টটা আরেকবার ভালোভাবে চেক করুন। ডক্টর তাকে আশ্বস্ত করে, আমি ডাবল চেক করেই বলছি মরিয়ম প্রেগনেন্ট। আপনি এক কাজ করুন, আপনি পুলিশে একটু কমপ্লেন করুন কেউ আর এই সর্বনাশটা করলো। আপনারা পুলিশের সাহায্য নিলে তাড়াতাড়ি বের করতে পারবেন। দৃশ্য পরিবর্তন হয়, মরিয়মদের বাসা দেখানো হয়। ভেতরে মরিয়মের মা মরিয়মকে অনেক বকাঝকা করছে। ভাই আনাস বাড়ির মধ্যে প্রবেশ করে, সেও সেই শব্দ শুনতে পায়। সে সাথে সাথে ছুটে সেখানে যায়। বারান্দার এক কোণে মরিয়ম বসে আছে, তার মা পাশে বসে চিৎকার করছে, কে এমন তোর সর্বনাশ করলো? আমাকে বল, কোনো কথা কেন বলছিস না? মা অনেক কাঁদছেন, তিনি মানসিকভাবে অনেক ভেঙেও পড়েছেন। আর মরিয়মের মনের অবস্থাও আপনারা বুঝতে পারছেন, সে একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। ভাই আনাস কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, সেও কাঁদছে। মা আর বোন দুজন দুই রুমে চলে যায় আর রুমের দরজা অফ করে দেয়। ভাই আনাস দুই রুমের দরজাই করা নাড়ে, কেউ তার কথায় কোনো সাড়া দিচ্ছে না। এদিকে দরজার ওপাশে দেখানো হয় মা প্রচণ্ড কাঁদছেন, তার কান্না কোনোভাবেই থামছে না। এদিকে বোন মরিয়ম, সেও চুপচাপ বসে আছে। পরদিন সকাল হয়, মরিয়মের মা মাস্তুরা মরিয়মকে বোঝাচ্ছেন, দেখো মা, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার মেয়ে যে এমন কোনো কাজ করতে পারে না আমি তা ভালো করেই জানি। কিন্তু মা, বিয়ে ছাড়া কেউ গর্ভবতী হয় না, এটা অনেক বড় একটা পাপ, অনেক কঠিন পাপ মা। গত রাতে মাথা ঠিক ছিল না, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করো। এখন আমাকে সবকিছু খুলে বলো, কে তোমার এই ক্ষতি করলো? মরিয়ম চুপচাপ বসে আছে, সে এখনো অনেক কিছু ভাবছে। সে এবার আকাশের দিকে তাকায় আর তার মনে পড়ে গত রাতের সকল কথা। সে তার মাকে সবকিছুই বলে। রেজন তার সাথে খারাপ কাজ করার পরে মরিয়মের কান্না থামানোর জন্য বলেছিল, তুমি যদি এখন কান্না থামাও তাহলে আমি আর সিঙ্গাপুর যাব না, আমি এখন থেকে তোমার সাথে তোমার সেবা করার জন্য থেকে যাব। মরিয়ম তাতেই আশ্বস্ত হয়েছিল, যার কারণে সে পরদিন রেজওয়ানকে খুঁজতে যায়। মা মাস্তুরা তার মেয়েকে জড়িয়ে ধরেন, তিনি এখন সবকিছুই বুঝতে পেরেছেন। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা আনাস একাই কাজে যাচ্ছিল, সে তার মার কাছ থেকে বিদায় নিচ্ছে। আনাস অনেক লজ্জিত, সে তার মাকে বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মরিয়মের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারিনি। মা বলেন, বাবা তোমার এখানে কোনো দোষ নেই, তুমি কাজে যাও। ভাই আনাস জিজ্ঞেস করে, মা মরিয়ম কবে যাবে? মা বুঝিয়ে বলেন, মরিয়ম আর কখনোই কাজে যাবে না, তোমাকে এখন থেকে একাই যেতে হবে। আর আমিন সাহেবকেও বুঝিয়ে বলবে যে মরিয়মের শরীরটা বেশি ভালো না। আনাস চলে যায় আর পরের দৃশ্যেই দেখা যায় রেজওয়ানের মা মাস্তুরের সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। তিনি চিৎকার করে বলছেন, তুমি এসব কি বলছো? তুমি আমার ছেলের সম্মান নষ্ট করতে চাও। মাস্তুরা তাকে বুঝিয়ে বলে, আমি চাই না এটা বেশি জানাজানি হোক। কিন্তু রেজওয়ানের মা কোনোভাবেই থামছেন না। তিনি বলেন, গ্রামের সবাই জানে তোমার বাচ্চা দুটো প্রতিবন্ধী, আর তুমি তোমার প্রতিবন্ধী মেয়ের কথা বিশ্বাস করে এখানে এসেছো। আমার ছেলের কোনো দোষ নেই। মাস্তুরার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। তিনি রেজওয়ানের মায়ের ব্যবহারে খুবই লজ্জিত। পরের দৃশ্যেই দেখা যায় মাস্তুরা সেই পথ দিয়ে হাঁটছে, সে খুবই ক্লান্ত, সেই সাথে ভেতর থেকে একদমই ভেঙে পড়েছে সে। পথের এক পাশে সে বসে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। একজন সিঙ্গেল মাদারের জীবনে এর থেকে কষ্টের সময়ের কি হতে পারে? এভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। মা মাস্তুরা মরিয়মকে নিয়ে হসপিটাল থেকে নিয়মিত চেক আপ শেষে বাড়ি ফিরেছেন। তিনি মরিয়মের সকল খেয়াল রাখেন। মরিয়মের ডেলিভারি ডেটও আর খুব বেশি দিন বাকি নেই। এদিকে আনাসের সাথে এখনো গ্রামের বাচ্চারা আগের মতোই করে। মরিয়ম এখনো মাঝে মাঝে লুকিয়ে রেজওয়ানদের বাসার সামনে যায়, দূর থেকে তাকিয়ে থাকে, কিন্তু ভেতরে ঢোকার বিন্দু পরিমাণ চেষ্টা করে না। মা মাস্তুরা মেয়ে মরিয়মকে রাতের বেলা বোঝাচ্ছিল, তুমিও কয়েকদিনের মধ্যে মা হবে, তুমি কেমন মা হতে চাও? মরিয়ম বলে, তোমার মতো মা, অনেক ভালো, অনেক সাপোর্টিভ আর অনেক সুন্দর। মা মুস্কি হাসি দেন। মরিয়ম তখন কিছুটা আক্ষেপ করেই বলে, আমার বাচ্চারা আর আমার মধ্যে কি মিল আছে জানো মা? আমিও আমার বাবাকে দেখিনি, আর আমার বাচ্চাও বাবা ছাড়া বড় হবে। মা মাস্তুরা কথা অন্যদিকে ঘুরিয়ে নেন। অন্য দৃশ্যে দেখা যায় রেজওয়ানের মায়ের ফোনে রেজওয়ানের কল এসেছে। সে তার মাকে বলছে, আমি আগামীকালই বাড়িতে আসছি, তোমার সাথে আমার জরুরি কথা রয়েছে। রেজওয়ান তার অফিসের বসকে ফোন করে অগ্রিম কিছুদিনের ছুটি নিয়ে নেয়। সে এক অন্যরকম অনুশোচনায় ভুগছে, যেটা তাকে ভেতরে পুড়ে পুড়ে খাচ্ছে। গভীর রাত হয়ে গিয়েছে, মরিয়ম ঘুমিয়েছিল। হঠাৎই তার ঘুমটা ভেঙে যায়। সে ঘুম ঘুম চোখে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়, কিন্তু সে যখন দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামতে যায়, হঠাৎই তার পা পিছলে যায়। আমরা মরিয়মের এক চিৎকার শুনি। মা মাস্তুরা মেয়ের চিৎকার শুনে বাইরে বের হন। তিনি চারপাশে তাকাতে থাকেন, কিন্তু যখন তিনি নিচে নামতে যান তখন তিনি যেটা দেখেন, মরিয়ম নিচে পড়ে আছে। তিনি সাথে সাথে এসে মেয়েকে ধরেন। মরিয়মের তখন কোনো জ্ঞান নেই। মা তার মেয়েকে কোলে নিয়ে অনেক কাঁদতে থাকেন। দৃশ্য চলে আসে রেজওয়ানদের বাসায়। সে সিঙ্গাপুর থেকে ফিরে এসেছে। তার মা তাকে বলছে, তুই এমন অস্থির হচ্ছিস কেন? এখন বল, কি জরুরি কথা বলার জন্য এত দূর থেকে এসেছিস? রেজওয়ান সোফায় বসে আর সে তার মাকে ধীর গলায় বলে, একটা জিনিস আমাকে পুড়ে পুড়ে খাচ্ছে,
আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। মরিয়মের আজকের যে এই অবস্থা তার জন্য আসলে আমিই দায়ী। রেজওয়ানের মা আস্তাগফিরুল্লাহ বলে চিৎকার করে ওঠে। এখান থেকে দৃশ্য চলে আসে হসপিটালে। মা মাস্তুরার ছেলে আনাস অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিল। আনাস তার মাকে জিজ্ঞেস করে, মা মরিয়ম কখন বের হবে? মা তার ছেলেকে বুঝিয়ে বলেন, ও তো অসুস্থ, আমরা মরিয়ম আর মরিয়মের বাচ্চাকে একসাথে নিয়েই বাসায় ফিরব। আনাস বলে, মা আমার অনেক ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নেই, মরিয়ম বের হলে তুমি আমাকে ডাক দিও। মা বলেন, ঠিক আছে বাবা, তুমি ঘুমাও। এদিকে আমরা রিজওয়ানকে দেখতে পাই। সে তার গাড়ি নিয়ে মরিয়মদের বাসার সামনে এসেছে। তার মাও গাড়ির ভেতরে বসা ছিলেন, কিন্তু রিজওয়ান চেক করে দেখতে পায় মূল দরজায় তালা দেওয়া, তার মানে বাসায় কেউ নেই। সে সাথে সাথে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর সে আমিন সাহেবকে ফোন দেয় আর সেখান থেকে সবকিছু রিজওয়ান জানতে পারে। সে সাথে সাথেই সেই হসপিটালে চলে আসে। এদিকে ডক্টর এতক্ষণে হসপিটালের অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছেন। তিনি মরিয়মের মায়ের সাথে কথা বলছেন, কিন্তু তিনি কি বলছিলেন তা শোনানো হয় না। রেজওয়ানও তার মাকে নিয়ে পৌঁছে গিয়েছে। ডক্টর তাদের পাশ কাটিয়ে চলে যান। এদিকে মরিয়মের মা একদম কান্নায় ভেঙে পড়ে। আমরা বুঝতে পারি ডক্টর কোনো ভালো খবর বলেননি, মরিয়ম মারা গিয়েছে। রেজওয়ান আর তার মাও এসে পাশের সিটে বসে। তারাও বুঝে গিয়েছে সবকিছু। প্রতিবন্ধী সেই মেয়েটি এই জটিল পৃথিবীর হিসেব নিকেশ শেষ করে চলে গিয়েছে পরপারে। মা মাস্তুরা আজ অনেক কাঁদছেন। মায়ের কান্নায় ভাই আনাসেরও ঘুম ভেঙে যায়। দৃশ্য চলে আসে বেশ কয়েকদিন পরে। মা মাস্তুরা সেই পথ দিয়ে হাঁটছেন যেখানে ছিল তার স্বামীর সাথে কাটানো সুন্দর স্মৃতি, তারপর ছিল সন্তানদের সাথে কাটানো সুন্দর সময়। দূরে আমরা আনাসকেও দেখতে পাই। সে মাস্তুরার পছন্দের সেই মাছটি নিয়ে এসেছে। মাও এসে তার পেছনে দাঁড়ান। আনাস বন্দি মাছটিকে আজ মুক্ত করে দেয়, যেমন মুক্তি পেয়েছে মরিয়ম। কিছুক্ষণের মধ্যে সেখানে রেজওয়ানের সেই লাল গাড়িটি আসে আর ব্যাকগ্রাউন্ড থেকে মা মাস্তুরা বলেন, আমি মনের মধ্যে কোনো কষ্ট রাখিনি, কারো উপর রাগও রাখিনি, ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করার সাথে জেতা বা হারার কোনো সম্পর্ক নেই। আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তিনি উত্তম পরিকল্পনাকারী। গাড়ি থেকে রেজওয়ান তখন তার নবজাতক বাচ্চাকে নিয়ে বের হয়। আমরা বুঝতে পারি রেজওয়ানই বাচ্চাটির বাবার দায়িত্ব নিয়েছে, যেটা সে। আর মরিয়মের সেই আফসোসটাও আর থাকলো না। তার বাচ্চা শেষ পর্যন্ত বাবার পরিচয় পেল, কিন্তু আফসোস থেকে গেল বাচ্চাটা কখনো তার মাকে খুঁজে পাবে না। আর এটাই ছিল এই গল্পের পরিসমাপ্তি। মুভি নিয়ে কিছু বলার নেই, যা বলার আপনারাই কমেন্টস বক্সে বলবেন, ভালো খারাপ সবকিছুই। আমি জানি অনেকেই একটি প্রশ্নের উত্তর খুঁজছেন, আমি কেন আপনাদের থেকে এত দূরে। গল্পটা অনেক লম্বা, আমার জন্য অনেক কষ্টেরও। খুব খারাপ একটা সময় পার করছি। যদি কখনো সুযোগ হয় সেই গল্প বলবো। আর যে যুদ্ধটা করছি জানি না সেই লড়াই কে জিতবে, তবে দোয়া করবেন আমার জন্য, আমার বাবার জন্য। ভালো থাকবেন আপনারা। মিস করি আপনাদের। চেষ্টা করব ফিরে আসার জন্য। আজকের মতো বিদায়।